বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু ক্ষমতায় আসার পর কোনো প্রতিশ্রুতি রাখছে না। এটা শুধু পশ্চিমবঙ্গে নয়, যেখানে যেখানে বিজেপি সরকার আছে সব জায়গাতে একই রকম বললেন কংগ্রেস বিধায়ক জুলফিকার আলী। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে আর কি বললেন শোনাবো আপনাদের। মেইনলি আমাদের 15 আগস্ট আমাদের একটা ফুটবল ফ্রিডম কাপ হবে আমাদের ইসলামপুর নসিপুর ফুটবল গ্রাউন্ডে। সেখানে আমাদের টলিউডের অনেক সেলিব্রিটি যেমন পায়েল সরকার থেকে শুরু করে আমাদের মুর্শিদাবাদের ছেলে আলী খান, তার সহযোগিতাতে অনেক নায়ক নায়িকা এবং সিরিয়ালের সবাই পরিচিত মুখ তারা আসবেন এবং সেখানে আমাদের সবারই জননেতা দাদা অধীর রঞ্জন চৌধুরী চিফ গেস্ট থাকবেন সেখানে, এবং একটা ফুটবল ম্যাচ হবে ওখানে। ফুটবল ম্যাচ কেন? স্বাধীনতা দিবস উপলক্ষে, বাস এটাই মানুষ। এই শরীরচর্চা যে মানুষের যে মোবাইলে ব্যস্ততা যুগে শরীরচর্চা খুব দরকার এবং ফুটবল খেলা। আমি তো মোটামুটি পুরোপুরি আমার যে প্ল্যানিং আছে আপাতত সামনের দিনে, আমার রায়নগর গোটা বিধানসভাতে ক্রিকেট ফুটবল পুরোটাই দেখতে হবে। একটু ওয়েট করুন, মানে পুরোটাই সাজানো হবে, পুরো ক্রিকেট থেকে ফুটবল থেকে সবকিছু প্রতিটা মাঠগুলোকে সাজানো হবে সেইভাবে। মানে আপনি চাইছেন যে আমি চাইছি ইয়ং জেনারেশন যে এখন এই অবস্থায় নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, মোবাইলে হয়ে যাচ্ছে, তারা মাঠে ফিরে এসে নিজের শরীর চর্চা করুক এবং স্বাস্থ্য ভালো থাকবে। আমি চাই আমার এলাকা থেকে একটা কোনো ভালো প্লেয়ার স্টেট লেভেলে ইন্ডিয়ান টিমে খেলুক, আমি দেখতে চাই। বিগত দিনে বিধানসভাতে আপনাকে দেখা গিয়েছে স্থানীয় ক্লাবগুলো নিয়ে আওয়াজ তুলতে, তো ওই ক্লাবগুলোকে আরো সক্রিয় করা এবং খেলার প্রতি মানুষের আকর্ষণ টানতে যেমন একদম এটাই, তার জন্যই এটা দেখতে হবে। আগামীতে আমার পুরো পরিকল্পনা আছে, যতটা আমার বিধানসভাতে ভালো ভালো মাঠ আছে সেই মাঠগুলো সেই লেভেলের মাঠ হবে। অধীর রঞ্জন চৌধুরী খেলবে, অবশ্যই খেলবে দাদা। আগামী দিনে ইসলামপুরের যে খেলোয়াড় ভালো ভালো ক্লাবগুলো বাইরে খেলতে গেছে ফুটবল। হ্যাঁ, সেটা আমি দেখেছেন আপনারা, আমি বিধানসভাতেও বলেছি আমাদের ওই সব ক্লাবে যারা রাজ্য লেভেলে খেলেছে, ডিস্ট্রিক্ট লেভেলে খেলেছে, তেনারাও যারা পুরনো আমাদের সিনিয়র ফুটবলার যারা আমাদের গোটা বিধানসভার, তেনারাও সেদিন থাকবেন, সবাইকে বলা হবে তারা অতিথি হিসেবে থাকবে। যারা একদম হয়ে গেছে তারা হয়তো খেলবে না, কিছু আছে যারা সিনিয়র পুরনো তারাও খেলবে আমার ওই টিমে। টলিউড ভার্সেস যে এমএলএ হবে সম্প্রীতি কাপ। খেলাটি কখন শুরু হবে, কোথায়? 4টের সময় নসিপুর ফুটবল গ্রাউন্ড। আচ্ছা, রানীনগর নিয়ে যা পরিকল্পনা আপনার ছিল এই নির্বাচনের আগে, আপনি যা বলেছিলেন সেগুলো মোটামুটি কোন কোন কাজগুলো করতে পেরেছেন? আগামী দিনে আর কি কি হবে? আপাতত দুটো হসপিটাল আমি প্রথমে ভোটের আগেও বলেছিলাম, সেগুলোর মধ্যে অলমোস্ট আমার যতটুকু যে পরিষেবা সেটা মোটামুটি প্রায় শেষ, কাজ চলছে। খুব অল্প দিনেই হয়তো দেখতে পাবেন এয়ার কন্ডিশন পুরোপুরি হয়ে গেছে। এই রাজ্যের প্রথম সরকারি হাসপাতালে এয়ার কন্ডিশন রোগীদের জন্য, তো এই ইচ্ছেটা কতদিন? অনেক দিনের ইচ্ছে ছিল। আপনার হসপিটালগুলো এখন ঘুরে দেখে আসবে, পরিষ্কার পরিচ্ছন্নতা সাধারণ মানুষকে জিজ্ঞেস করে পারবে। রানীনগর আর কোন কোন দিকে রূপ পরিবর্তন করবে? রায়নগর শিক্ষায় আগামী দিনে একটু ওয়েট করুন, শিক্ষা আর স্বাস্থ্য মানে সেই লেভেলের করার ইচ্ছা আছে আমার। প্লাস খেলাধুলার পুরো মাঠগুলো। অনেক প্রাইমারি স্কুলে দেখা যায়, সরকারি প্রাইমারি স্কুলগুলো বাচ্চারা পড়তেই যায় না। সেই ক্ষেত্রে সেসব স্কুলের জন্য কি হয়েছে? বন্ধ হতে চলেছে অনেক স্কুল বন্ধ। সেই ব্যাপারে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে যাতে স্কুলমুখী হয় বাচ্চারা, সেই ব্যবস্থা করার চেষ্টা করতে হবে। লোকাল এবং স্কুলের শিক্ষকরাও দেরিতে আসছে, তাদের নিয়মের কোনো সেগুলো তো চলছে আজকে 15 বছর থেকে, গত পর্যন্ত এরকমই চলছে। সেগুলো আমার এরিয়াটা আমি লোকাল প্রশাসনের সঙ্গে বসে সেটা যতটা সম্ভব তাড়াতাড়ি আবার যেন বাচ্চারা স্কুলমুখী হয় সেই অনেক স্কুলের টিচাররাও আমার নিজস্ব কিছু ক্লাস ফ্রেন্ড ছিল যারা, তারা নিজে পার্সোনালি ফোন করে বলেছে যে আমাদের ছাত্র আসছে না, তার জন্য একটু দেখতে। ওইভাবে নিয়ে বসে একটু দেখতে হবে লোকাল প্রশাসনকে নিয়ে। এদের সরকারি স্কুলে পড়াশোনা হচ্ছে না, তার জন্য কি যে প্রাইভেট স্কুলের বাড়বাড়ন্ত? সেটা তো দেখুন আছেই, ওটা তো একটা আছেই। তারপরেও সেই সরকারি স্কুলের যে ইনফ্রাস্ট্রাকচার যে সিস্টেমগুলো, সেই পরিবেশটাও নষ্ট করতে দিচ্ছে, যার জন্য অনেক গার্জেনরা বেসরকারিতে চলে যায়। শ্রীরামপুরে একটি জল প্রকল্প ছিল চালু, সেই জল প্রকল্প বন্ধ করে একটি জল টাঙ্কির উদ্যোগে ওখানে কোটি কোটি টাকার মাল পড়ে রয়েছে, কিন্তু হঠাৎ করেই আজকে 1.5 বছর থেকে সেই কাজটি বন্ধ হয়ে পড়ে রয়েছে, কিন্তু হেরামপুরের মানুষ পরিশুদ্ধ জল থেকে বঞ্চিত। কি বলবো? আচ্ছা, আমার কাছে 2 দিন আগে বলতে এসেছিল, সেটা ওই ডিপার্টমেন্টের সঙ্গে আমি ওভার ফোনে কথা বলেছি। আমি বলেছি ফিরে এসে সামনাসামনি অফিসে গিয়ে সেই ব্যাপারটা ডিসকাস করব।
এই স্বাধীনতা দিবস উপলক্ষে খেলাধুলা ছাড়া আর কি কি পরিকল্পনা আছে এদিনে? আপাতত ওই খেলাটাই আমার মেন পরিকল্পনা আছে। বিভিন্ন জায়গায় আমাকে ইনভাইট করে, তারা নিজের নিজের এলাকায় অঞ্চলে করবে। সেখানে হয়তো সকালের দিকটা হয়তো আমি যেতে পারবো, কিন্তু দুপুরের পর থেকে হয়তো যেতে পারবো। পতাকা উত্তোলন কখন হবে? পতাকা উত্তোলন তো এখনো শিডিউল টাইমে হবে, যে টাইমে হয় আমাদের পার্টি অফিসে, সেইভাবেই হবে। বিধায়ক সাহেব, এই 2.5 মাস সদ্য আর কি বিধায়ক হয়েছেন, তো এই 2.5 মাস হওয়ার পূর্বে আপনি সাধারণ ভোটার ছিলেন। সে সময় তৃণমূলের সরকারে প্রায় 800 প্রাথমিক বিদ্যালয় মুর্শিদাবাদ জেলায় বন্ধ হয়ে গেছে। এক কথায় একদিকে মুর্শিদাবাদকে পরিযায়ী শ্রমিকের জেলা বলা হয়, যেখানে পরিযায়ী শ্রমিকের জেলা, সেই জায়গায় সরকারি বিদ্যালয় বন্ধ। সাধারণ মানুষের বক্তব্য, এই আর্জি যদি আপনি বিধানসভায় তুলতেন খুব ভালো হতো। অবশ্যই আমি সেই সুযোগ আসলে অবশ্যই সেটা তুলবো আমি, কিন্তু এটা আবার জনগণকেও বলতে হবে, বাচ্চাদেরকে স্কুলমুখী করতে হবে। আপনার বিধানসভায় হায়ার এডুকেশনের জন্য কলেজ বা কিছু কি চিন্তা ভাবনা কি আছে? কলেজ তো আছে আমাদের ইসলামপুর মানে লোক। সেটাকে হ্যাঁ, সেটা ওই প্রিন্সিপালের সাথে এর আগেও গিয়েছিলাম, কলেজে কথা হয়েছে, যেটা করা যায়, যে অন্য কোনো সাবজেক্ট স্পেশালিস্ট আনা যায় কিনা সে ব্যাপারে কথা হয়েছে। মানে কর্মমুখী শিক্ষার ব্যাপারে, মানে এখন তো কর্মমুখী শিক্ষাটাই বেশি, কর্মমুখী শিক্ষার ব্যাপারে আপনাদের কি কোনো? ওইটা দেখুন, সবে তো 3 মাস হলো, একটু আমাকে টাইম দিন। আমার অনেক কিছু পরিকল্পনা আছে ওটা নিয়ে। আমার এলাকার বিশেষ যারা চাহিদা 1 থেকে 5 মধ্যে যারা মাধ্যমিকে 1 থেকে 5 র্যাঙ্ক করেছে, তাদের নিয়ে আমার একটা চিন্তা ভাবনা চলছে প্রত্যেকটা স্কুলে, প্রতিটা গ্রামে। সেটা একটা ওপর লেভেলে কথাবার্তা চলছে, হয়তো খুব কিছুদিনের মধ্যে সেটা জানতে পারবেন আপনারা সকলেই। বিধায়ক সাহেব, আপনি বিধায়ক হয়েছেন 26-এ, 2021 থেকে 25-এর যে টার্ম ছিল, সেই টার্মে যে বিধায়ক ছিল সে স্বপ্ন দেখিয়েছিল যে চকে একটা স্টেডিয়াম হচ্ছে। ওই স্টেডিয়াম শুধুমাত্র মাটি ভরাট ছাড়া আর কিছু হয়নি। সেই অসম্পূর্ণ কাজগুলো, তাতে দুর্নীতি করেছে কিনা একটু খতিয়ে দেখার জন্য যদি একটা টিম বা কমিটি গঠন করতেন, বা যেগুলো হয়নি, যারা এলাকাবাসী তারা যে স্বপ্নগুলো দেখেছিল, স্বপ্নগুলো যদি একটু পূরণ হতো। অবশ্যই দেখবো, সেটা একটা টিম তো আমার কথাবার্তা চলছে এবং কাজও করছে। একটা পুরো টিম নিয়ে কি কাজ এলাকায় করতে হবে আমাকে, সেগুলো তো একটা আমার পক্ষে প্রতিটা পাড়াতে বা গ্রামে যাওয়া তো সম্ভব না। সেই টিম রেডি করছি, যাবে। আপনার এলাকায় দুর্নীতি হয়েছে আপনার আগের টার্মে? 100% হয়েছে। আমার এলাকায় কেন, গোটা পশ্চিমবঙ্গে দুর্নীতি হয়েছে, আবার বলার কি আছে? বিধায়ক সাহেব, যেই সময় পুরো রাজ্য জুড়ে বৈধ ভোটার ট্রাইব্যুনালে চলছে, সেই সময় বাংলাদেশ থেকে তসলিমা নাসরিন, যিনি উগ্র বক্তব্যের কারণে এর আগে পশ্চিমবঙ্গ থেকেও বিতাড়িত হয়েছিলেন, আর পশ্চিমবঙ্গে আবারও বিজেপি সরকার আসার পরে এসে যে মসজিদ মাদ্রাসাকে নিয়ে, মসজিদে জিহাদি তৈরি হয়, মাদ্রাসায় জিহাদি তৈরি হয়, মাসে পড়ে কিছু না ভিক্ষা করা হয়, এই যে ধর্মপ্রাণ মুসলমানদের যে আঘাত হানছে এইসব ধর্মীয় উস্কানি দিয়ে, কিভাবে দেখছে? আমি তো বলবো আরো বেশি করে মুসলিমদের বিরুদ্ধে বলতে, আরো যত আছে সব আরো বেশি করে বলুক, আমি নিজে থেকে বলবো, তারপরে মানুষ এমনি বুঝতে পারবে। ওই হিন্দু ভাইরা এসে মুসলিম ভাইদের পাশে দাঁড়াবে। আমি চাইবো আরো বেশি করে বলতে। আর একটা নতুন করে বিতর্ক, যে মসজিদে মাইক খোলা নিয়ে একটা বিতর্ক হচ্ছে, যে অনেকে থানায় নাকি ডাকা হচ্ছে এবং মসজিদে মানে সেটা অফিসিয়ালি আমার কাছে কোনো নাই, আমি সেটা আমাকে জেনে বলতে হবে। অফিসিয়ালি সেই ব্যাপারে আমার কাছে আমি সঠিক তথ্য নাই। 15 আগস্ট যখন স্বাধীনতা দিবস উদযাপনে মানুষ প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই দেখা যাচ্ছে বিজেপি নেতারা বিশ্বন্ত মহারাজের আগে নেতাজি সুভাষচন্দ্রকে নিয়ে কুমন্তব্য করেছেন, আজাদ হিন্দ ফৌজকে নিয়ে। কি বলবেন এটা? এটা তো এর থেকে ধিক্কার জানানো থেকে কিছু হয় না। নেতাজি সুভাষচন্দ্র বোসকে যে এরকম ভাবে দেখলাম, অনেকগুলো পিকচার, অনেক কিছু জুতো মারা, ডিম মারা দেখলাম। এই তো বিজেপির কালচার। এটা স্বাধীনতা দিবসে যে নেতাজির যে কি অবদান ছিল, নেতাজি সুভাষচন্দ্র বোসের, সেটা গোটা ভারতবর্ষের মানুষ জানে। এটা বাঙালির এরকম মানে বাঙালিকে এতটা অসম্মান করছে, বাঙালি এর জবাব দিবে। অর্থাৎ যে রাষ্ট্রনায়ক, তাকে কুরুচিকর মন্তব্য করা হচ্ছে। অবশ্যই, একদম। এটা বাঙালি কোনোদিন এই অপমান মেনে নেবে না। আপনি কোন নজরে দেখছেন? এরা তো ছিলই তো মেন তো দালাল, যেটা ইংরেজের দালাল তো ছিলই RSS। তো এখানে তো নেতাজি সুভাষচন্দ্র কি করেছে গোটা ভারতবর্ষের মানুষ, গোটা পৃথিবীর মানুষ জানে। সেটা আবার বলার নতুন করে কিছু হবে, কে একজন কি বললো তাতে নেতাজি কিছু যায় আসে না। মানুষের মনে নেতাজি মনে আছে, মনেই থাকবে। আজকে টুলু মন্ডলের শ্বশুর বাড়িতে গিয়ে হানাতে হয়েছে পুলিশ, এবং বেশ কিছু নথিপত্র তারা উদ্ধার করছে। এর আগেও টুলু মন্ডলের বাড়িতে মানে প্রচুর পরিমাণে সোনা এবং বিশাল পরিমাণে নগদ অর্থ উদ্ধার হয়েছে। পাশাপাশি যেটা জানতে পারা যাচ্ছে, টুলু মন্ডলের
বিভিন্ন সরকারি প্রকল্পের যে কাজগুলো বরাদ্দগুলো তিনি অনায়াসে পেতেন। কি বলবেন বিষয়টি? কি বলবো, ব কলমের তো তৃণমূলের ইয়ে ছিল, মানে কি বলে সুপ্রিম কমান্ডের নিচেই ছিল, ওনার কথাতেই সব হতো। ফলে বকলমে তৃণমূল দুর্নীতি করেছে। এই তো ব কলমে স কলমে ওপেন সব দিক দিয়ে করেছে, তো আবার বলার কিছু নেই। ওই তৃণমূলের দুর্নীতির কথা বলে আর কোনো লাভ না, কত বলবে, বলতে বলতে তো মাথা খারাপ হয়ে যায়। কোন জায়গাটাই মানে ছাড়েনি, এমন একটা জায়গা আছে যে ডিপার্টমেন্ট যেখানে দুর্নীতি নাই। ভূমি দপ্তর, সেখানেও দুর্নীতি হচ্ছে। মুর্শিদাবাদের সমস্ত ভূমি দপ্তরের বিরুদ্ধে অভিযোগ উঠছে, যার মধ্যে আপনার বিধানসভার দুখানা ভূমি দপ্তর রয়েছে, বিএলআর অফিস, সেগুলোতেও আমল উঠছে। আপনি আপনার জায়গাটা নিয়ে কি বলবেন ভূমি দপ্তরে? আমি তো আমার জায়গাটা নিয়ে সেই দুর্নীতি এখানে হয়েছে ভূমি দপ্তর, সেটা আমি নিজেও জানি। অতএব আমি বিএলআর অফিসে যাইনি। আমি চাইবো যে এখন আগে কি হয়েছে সেটা তো ডিপার্টমেন্টাল, কোনো কিছু যদি অভিযোগ থাকে সেটা ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হবে। কিন্তু আমি চাইবো এখন থেকে যেন স্বচ্ছতাভাবে কাজ হয়, না হলে তার বিরুদ্ধে স্বচ্ছতা কাজ হলে আইনের ব্যবস্থা নেবে। কেউ যদি কারোর সঙ্গে যদি এরকম করে থাকে তা সে অভিযোগ করবে, স্পেসিফিক অভিযোগ করবে, সে প্রশাসন তার ব্যবস্থা নেবে আইন অনুযায়ী যেটা হবে সেটা। 1 তারিখ থেকে জনগণনা শুরু হয়েছে, জনগণনার উদ্দেশ্যে কি বলবেন? ভয় পাচ্ছে মানুষ, আতঙ্কিত হচ্ছে সেই বিষয়গুলো। জনগণনা আতঙ্কিত হওয়ার কি আছে? আতঙ্কিত হওয়ার কিছু, গণনা হচ্ছে, গণনা হতে দিন, সে যার ডকুমেন্টস আছে সেগুলো তো থাকবে। জনগণনায় যেটা প্রধান যেটা বাড়ি ঠিক করা, সেই ব্যাপারটা তো সাধারণ মানুষের ক্ষেত্রে চরম সমস্যার সম্মুখীন হচ্ছে। সেই ব্যাপারে কি আপনার বিধানসভা থেকে আপনারা কি কোনো রকম কি সাহায্যের চিন্তা ভাবনা নিয়েছেন? এবার দেখি, সবাইকে এলাকার মানুষের সঙ্গে কথা বলতে হবে, কি অসুবিধা হচ্ছে সেটা না বসে বুঝলে তো হবে না। তা বুঝলে সে তার একটা সমস্যার সমাধান, অবশ্যই সমস্যাটা কি হচ্ছে সেটা অবশ্যই শুনে তারপর সমাধানের ব্যবস্থা করতে হবে। তো অনলাইনে বাড়িগুলো গণনা হচ্ছে, বাড়িতে কজন থাকে না, অনলাইনে একটা অ্যাপ্লিকেশন করতেছে, সবাই পাবে। সবার দ্বারা তো খুব অসম্ভব, প্রশাসনের সামনে এগিয়ে এসে সেই জিনিসটাকে যাতে সহজভাবে করা যায় সে ব্যবস্থা করতে হবে। তার জন্য কি আপনি কি চাইছেন যে কোনো প্রশাসনিকভাবে হেল্প ডেস্ক বা কিছু করার? অবশ্যই করা উচিত, এবং আমি বলছি যে এই ব্যাপারটা নিয়ে পুরোপুরি একটা টিম করে সেই যেন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সেটা হয়। আপনি মহামান্য কলকাতা হাইকোর্টে সাধারণ মানুষের জন্য লড়াই শুরু করেছিলেন, যাদের নাম মুছে গেছে বা যাদের নাম পেন্ডিং রয়েছে তার নিয়ে, সেই মামলাটা কতদূর? 6 তারিখে আবার নেক্সট হিয়ারিং আছে, হয়তো সম্ভবত কালকে। আমি যতটুকু জানি উকিলের সাথে লয়ারের সাথে কথা হয়েছে। আমি মেনলি যেখানে মামলাটা করেছিলাম যে প্রতিটা ব্লক স্তরে বা সাব ডিভিশন ওয়াইজ ট্রাইব্যুনাল করার জন্য। আর একটা যেটা করেছিলাম, যতদিন তাদের নাম আবার পুনরায় না উঠছে ততদিন তারা যেন রেশন থেকে বা বিভিন্ন প্রকল্প যা কিছু আছে সেই সুবিধাটা ততদিন পর্যন্ত পায়। এইটা আমার মেন আবেদন আছে। এখন মহামান্য আদালত কি করবে রায়, সেটা একটু ওয়েট করুন, দেখতে হবে, সবাই দেখতে হবে যারা রায় দেবে। আর কোনো বার্তা সাধারণ মানুষের উদ্দেশ্যে? না, সবাইকে বলবো 15 আগস্ট আসুন। আমাদের জননেতা, আমাদের প্রিয় নেতা, আমাদের রঞ্জন চৌধুরী চিফ গেস্ট হিসেবে থাকবে, এবং অনেক সেলিব্রিটি, টলিউডের পায়েল সরকার থেকে আমাদের মুর্শিদাবাদের ছিল আলী খানের, আরো অনেক কৌশিক, অনেক আছে। দেখবেন, আপনাকে পুরো ভিডিওগুলো আপনাকে দিয়ে দেবো, আপনাকে সেটা দেখবেন। সবাইকে বলবো 15 আগস্ট আসুন। বিধায়ক সাহেবের রানীনগরে একটি বার্তা ছড়িয়ে আছে যে রানীনগর হচ্ছে অন্যান্য হচ্ছে নায়ক নায়িকা, এই যে টলিউডের নায়করা আছে, এটা নিয়ে যদি মানুষ একটু ভুল ধারণা অর্থ দিয়ে নিয়ে আসতো বিগত দিনে। না, দেখুন, আমি অর্থ দিয়ে কাউকে আনছি না, আর আমি এখানে ড্যান্স গান করতেও নিয়ে আসছি না, তারা স্বেচ্ছায় একটা আসছে। স্বেচ্ছায় আসছে, মানে আমার জন্য আসছে, এবং এর পরবর্তীতেও কোনো প্রয়োজনে ডাকলে তারা বার্তা দিয়েছে, তারা আসবে। মানে আপনি জিতেছেন, আপনার জয়ে শরিক হই তারা আসছে। একদম যারা প্রাক্তন খেলোয়াড় তারা থাকছেন, একদম থাকবে তো, তাদের প্রাক্তন থেকে নিয়েই তো হবে গেল। এই যে অন্নপূর্ণা ভান্ডার 3 মাসের 3 তারিখের মধ্যে ঢুকে যাওয়ার কথা, এখন পর্যন্ত কিন্তু টাকা ঢুকেনি। মানুষ আশঙ্কা করছে যে অনেকে টাকা পাবে না, বাদ যাবে। মানে সকালে একরকম নিয়ম করছে আর বিকালে একরকম করছে, কি মানে কি হচ্ছে এটাই সঠিকভাবে বোঝা যাচ্ছে। তাই বলা খুব মুশকিল যে কার ঢুকবে, আবার কার ফেরত যাবে সেটা বলাটাও মুশকিল। আবার তো একটা দেখলাম নাকি, কালকে তো বোধহয় দেখলাম যে ওই বাড়ির পঞ্চায়েতের যে ট্যাক্স, প্রথমে আগে মানুষের ছিল 233 টাকা, আর এখন হলো কত 1200 কত টাকা হয়েছে, প্রায় 5 তো এইটা গরিব মানুষ একটা পাড়াতে বাড়িতে বাস হচ্ছে, তার বাড়ির ট্যাক্স যদি 5 গুণ, আচ্ছা 233 টাকা ছিল, 100 টাকা বাড়াতে পারতো, 500 টাকা করতে পারতো, এক ধাপে 1250 টাকা ট্যাক্স। গরিব মানুষ, অনেক বাড়ি আছে যারা ঠিকঠাক তাদের সংসার চলে না, তারা 1200 টাকা কোথায় কি করে ট্যাক্স দিবে? এগুলো সরকারকে বলবো বিবেচনা করার জন্য।
বিধায়ক স্যার, যে আগস্ট মাস, আর এই মাস থেকে যে যুবকদের যে ভাতা, যুব শক্তি দেওয়ার কথা ছিল, সেটা এখনো পর্যন্ত কোনো কিছুই জানানো হয়নি, কি বলবেন? দেখুন, বিজেপির প্রতিশ্রুতি তো অনেক কিছু ছিল, কিন্তু এখন তো পুরোপুরি সব টোটাল প্রতিশ্রুতি যেগুলো ছিল সবগুলো তো চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই তো রেল পরিষেবা ভরসা করা খুব মুশকিল। সেটা শুধু পশ্চিমবাংলায় বলে না, ওটা ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপি সরকার আছে সব জায়গাতে একই রকম সিস্টেম। ক্ষমতায় আসার পর বলেছিল পেট্রোলের দাম কমাবে, গ্যাসের দাম কমাবে, কিন্তু ক্ষমতায় আসার পর দেখা যাচ্ছে এগুলো না বলে সাম্প্রদায়িক উস্কানি নিয়ে ব্যস্ত। পেট্রোলের দাম কোথায় কম হবে? তো পলিটিক্যাল মানে এজেন্ডা, আর কিছুই না, মানুষের জন্য কিছু না, পলিটিক্যাল। উল্টে তো পেট্রোল মানুষের সর্বনাশ করে দিল ইথানল দিয়ে। আপনি ইথানল বিক্রি করবা, করুক, কোনো প্রবলেম নাই, তাহলে আলাদা করে সেপারেট করুক, যে ইথানল দিয়েও কিনবে সে কিনবে, আর যে পিওর পেট্রোল কিনবে সে পিওর, তার জন্য আলাদা ব্যবস্থা করা হোক। ইথানল চালাতে কেউ মানা তো করছে না, তুমি চালাও না কেন, কিন্তু তুমি তার জন্য সেপারেট ব্যবস্থা। আমি ইথানল কিনবো না, তাহলে আমাকে জোর করে তুমি ইথানল দিচ্ছ আমার গাড়ি খারাপ করানোর জন্য। আমার গাড়ির মাইলেজ খারাপ হচ্ছে, আমার গাড়ির ইঞ্জিন খারাপ হচ্ছে, কারণ কোনো গাড়ির ইঞ্জিন তো আর ইথানলের জন্য বানানো হয়েছিল না, পেট্রোল আর ডিজেলের জন্য বানানো হয়েছিল। তাহলে হঠাৎ করে সেই ইঞ্জিনে যদি ইথানল পড়ে, অটোমেটিকলি খারাপ হবে। বিধায়ক সাহেব, আরো একটি প্রশ্ন। লক্ষ্মীর ভান্ডারের টাকায় ঔষধ কিনতেন কলকাতার সারাউন্ডিং এর এক মহিলা, কান্নাকাটি করছে, সামাজিক মাধ্যমে ভাইরাল, কিন্তু লক্ষ্মীর ভান্ডার বন্ধ, অন্নপূর্ণাও ঢোকেনি। এমন পরিবার শুধু একটা সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে, এমন পরিবার অনেক রয়েছে। অনেক, হ্যাঁ। কি বলবেন তাদের জন্য? সরকার কি বলবো, সরকার তো এখন এই মানে কি বলার আছে, তো মানে বলার কিছু না, সরকার যা মুখে যা বলছে তো একটাও কাজের সঙ্গে মিলছে। বিরোধী দল কি করছে? বিরোধী দল কোথায় আছে? বিরোধী দল নাই তো। বিরোধী দল আমরা 4-5 জনই আছে, আর বিরোধী কেউ নাই। ও বাকি সব তো কেউ কথা বলে না। বিধানসভা থেকে তো দেখেছি, আপনারাও দেখতে পাচ্ছেন, যেগুলো আছে সেগুলো তো বিজেপির। জনসাধারণ তো বিপাকে পড়ে আছে, তাহলে আগামী দিনে জনসাধারণ কোন কাকে বেছে নিবে কেমন মনে হচ্ছে আপনার? জনসাধারণ যেমন তৃণমূলের বিকল্প ভেবে নিয়েছিল, এবার বিজেপি সরকারের বিকল্প ঠিক ভেবে নেয়। বিজেপি সরকারের বিকল্প থাকলে যদি কেউ থাকে, সেটা কংগ্রেস, স্বাভাবিক ব্যাপার। মানুষ আগামী দিনে কংগ্রেসের ঝড়, বড় ঝড় উঠতে একদম শুধু বড় না, ঝড় মানে সাইক্লোন আসবে কংগ্রেসের। মুর্শিদাবাদের কি সাংসদ আবার তৃণমূলে ফেরার আশঙ্কা? দেখুন, ওদের কথা যত কম বলে তত ভালো। ওরা যতই ঘোরাফেরা করুক, এখানে যাই করুক, ওখানে যাই করুক, আপনাকে আজকে আবার অন ক্যামেরায় বলেছি, ওদের 3 জনেরই পলিটিক্যাল ক্যারিয়ার শেষ। আপনাকে এটাও বলে দিল, ও যে দল থেকেই দাঁড়াক, যে টিকিট যে দলেরই পাক, কোনো দিন জীবনে এই মুর্শিদাবাদে ওরা জিততে পারবে না। মানুষ আর বিশ্বাস করবে না। ও এখন গিয়ে আবার যতই ব্যাক আসো, যাই করুক, মানুষকে বলবে, মানুষ যা বোঝার বুঝে গেছে। আরে এমএলএ সাহেব, ওই নসিপুর যে মাঠে খেলা হবে, সেই মাঠের রাস্তাটা নিয়ে যদি একটু দেখতেন, একটু কমেন্ট করেছে, ওই রাস্তাটা নিয়ে একটু যদি বলতেন। রাস্তাটা অনেক, শুধু নসিপুরের রাস্তা না, আমার 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 বাড়ি যাওয়ার রাস্তাই ওটা, আমার বাড়ি যাওয়ার রাস্তাই ওটা। তো যে কমেন্ট করেছে, বললাম আমার ওইটাই যদি আগে করতে, তাহলে বলেছে বিধায়কের বাড়ি আগে করলো। অনেক রাস্তার স্কিম দিয়েছি, একটু ওয়েট করেন, সবে 3 মাস হলো, এখনো কিছু। গ্রামের রাস্তায় এখন অবস্থা, আর অ্যাকচুয়ালি সত্যি কথাই, এত বৃষ্টি হচ্ছে, রাস্তা একটু খারাপ হবেই। তবে অনেক রাস্তাঘাট নতুন দেওয়া আছে আমার গোটা বিধানসভাতে। একটু ওয়েট করুন, আস্তে আস্তে সব হবে, রাতারাতি যাওয়া সব হবে না। আর যে যে কমেন্ট করেছে, ওই রাস্তাটা আমারই রাস্তা, আমারই বাড়ির যাওয়ার রাস্তা। আচ্ছা, আগামী দিনে সবাইকে নিয়ে কাজ করার ইচ্ছা আছে? অবশ্যই সবাইকে নিয়ে। আমার বিধানসভা, আমার দেখুন, আমার মেন উদ্দেশ্য হচ্ছে আমার বিধানসভার মানুষ যেন সঠিক সব পরিষেবা পায়। সে সবাইকে নিয়ে চললেই মনে হয় বেশি ভালো হবে। সবাইকে আমি চেষ্টা করব, সবাইকে নিয়ে। আর যদি বিরোধী তো থাকবেই, আমার বিরোধী যদি কেউ করে তো বিরোধী করবে, তাতে আমার কোনো আপত্তি আছে। আলাদা পলিটিক্যাল পার্টি করতেই পারে, তার জন্য তার ফ্রিডম আছে। আমার কাছেই যে কংগ্রেসই করতে এরকম কোনো বাধ্য। আমি একদম, আপনি একটু ওয়েট করুন, 2-4 মাস 6 মাস, তাহলে দেখতে। আপনার কি স্বপ্ন যে 294 সিটের মধ্যে আপনার সিটটাকে মডেল করার রাজ্যের মধ্যে? অবশ্যই স্বপ্ন, শুধু রাজ্যের মধ্যে কোনো, অল ইন্ডিয়ার মধ্যে একদিন মডেল করে দেখো। আপনাকে আজকে অন ক্যামেরায় বললাম, শুধু আপনারা পাশে থাকবেন। ওটা অল ইন্ডিয়ার মধ্যে একটা যদি কোনো বিধানসভা থাকে মডেল হিসেবে, সেটা রায়নগর। বহরমপুর ঘুরে ক্যামেরায় সোহম সেনের সাথে রথিন সিংহ রায়, রিপোর্ট টাইমস 14 বাংলা। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 943418
7666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে